হাই বন্ধুরা, আমি মানিক। আজকে আমি তোমাদের একটা নাটকের সারাংশ বলবো এবং নাটকের পুরো বর্ণনাটি আমি দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি চেষ্টা করব তোমাদেরকে ইন্ট্রোডাকশন, তারপরে লেখকের সম্পর্কে, তারপরে বিষয়বস্তু নিয়ে একটা আলোচনা করব, চরিত্রগুলি নিয়েও আলোচনা করব, তার সাথে আমরা নাটকের একটা সংক্ষিপ্ত অংশ আমরা আলোচনা করব, তারপরে এখানে লেখকের যে মূল দৃষ্টিভঙ্গি দেখাবো, তারপরে আমরা সমাপ্ত করব। প্রথমে শুরু করা যাক। আমরা জানি এই আর্মস অ্যান্ড দ্য ম্যান নাটকটি, যেটা বার্নার্ড শো লিখেছিল, এটা প্রকাশ হয়েছিল 1894 খ্রিস্টাব্দে এবং এর যে শিরোনামটি অর্থাৎ টাইটেলটি এসেছে ভার্জিলসের একটা ল্যাটিন ভাষায় লেখা একটা বই থেকে, যেটার নাম হচ্ছে এনিট। এবং এই নাটকটি ছিল প্রথম প্রকাশিত হয়েছিল, এটা বা তৈরি করা হয়েছিল বা মঞ্চস্থ করা হয়েছিল 1898 খ্রিস্টাব্দে। এবং এটা হচ্ছে একটা রোমান্টিক ধারার একটা অ্যান্টিভাগ, অর্থাৎ এটা রোমান্টিক ধারাটাকে একটা উল্টো দিকে দেখিয়েছে, অর্থাৎ রোমান্টিকের গুণ না দেখিয়ে অরোমান্টিক দিনগুলো দেখানো হয়েছে। এবং সাথে সাথে এটা একটা হচ্ছে হাস্যরসাত্মক নাটক। তারপরে এই নাটকটি ছিল জর্জ বার্নার্ড শ এর প্রথম সফল একটি বাণিজ্যিক দিক থেকে একটা সফল নাটক। এবং তাকে একটা সময় মানে যখন নাটকের পর্দাটা যখন জবনিকাটা যখন তুলে নেওয়া হয়েছিল, তখন তাকে সামনে ডাকা হয়েছিল এবং তাকে প্রচুর পরিমাণে সম্মান দেওয়া হয়েছিল এবং শ্রদ্ধা প্রকাশ করানো হয়েছিল এই নাটকটি বিশেষ করে লেখার জন্য। এবং এখানে রোমান্টিক নাটকের সম্পূর্ণ বিপরীত অর্থ দেখিয়েছে। তারপরে আমরা দেখতে পাবো লেখকের সম্পর্কে, এবং লেখককে ধরা হয়েছে যে শেক্সপিয়ারের পরবর্তী সময়ে তিনি হচ্ছেন একজন বেস্ট নাট্যকার, এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন ডাবলিনে, অর্থাৎ 26শে জুলাই 1856 খ্রিস্টাব্দে। এবং তিনি ছিলেন তাদের পরিবারের সবথেকে ছোট সন্তান, এবং তিনি একজন মিউজিকের ক্রিটিক ছিলেন, এবং তিনি তার একটা পত্রিকায় তিনি এটাকে তার নিজের পজিশনটাকে ধরে ধরেছিলেন, এবং সেই পত্রিকাটার নাম ছিল স্যাটারডে রিভিউ। এবং তিনি একটা একাডেমি অ্যাওয়ার্ডও পেয়েছিলেন তার একটা নাটকের স্ক্রিন প্লে অর্থাৎ ফিল্ম ভার্সন করার জন্য, এবং নাটকটি ছিল পিগমালিয়ন, এবং এটা প্রকাশিত হয়েছিল 1938 খ্রিস্টাব্দে। তারপরে তিনি যদি তার খাদ্যাভ্যাস বা তার নিজের আচার আচরণ যদি দেখো, তিনি হচ্ছেন একজন ভেজিটেরিয়ান, এবং তারপরে তার ট্রুথ টেলার ছিল, এবং তিনি ছিলেন একজন সামাজিকবাদী। এবং তিনি তারপরে অনেক কিছু কাজ করেছেন, বিশেষ করে মহিলাদের স্বাধীনতার বিরুদ্ধে এবং মহিলাদের স্বাধীনতার জন্য, এবং সাধারণ মানুষদের জন্য, অসহায় মানুষদের জন্য। এবং তিনি ফেবিয়ান সোসাইটি বলে একটা সোসাইটি ছিল, তিনি কিন্তু সেখানে অনেক প্যামফ্লেট বা পত্রিকা লিখতেন, এবং তিনি প্রথম বিশ্বযুদ্ধকে সমালোচনা করেছিলেন, এবং তার জন্য তিনি অর্থাৎ সাহিত্য লিখে তিনি তারপরে নোবেল পুরস্কারও পেয়েছিলেন। এবং তার অন্যান্য বিখ্যাত বইগুলির মধ্যে আর্মস অ্যান্ড দ্য ম্যান, সেন্ট জোয়া, ম্যান অ্যান্ড সুপারম্যান, মেজর বারবারা, ক্যান্ডিডা পিগমালিয়ন, এগুলি ছিল খুবই বিখ্যাত। চলো এবার আমরা বিষয়বস্তু নিয়ে জানবো। প্রথমে যেটা রয়েছে, যুদ্ধের একটা বিমূর্ত ভাব তিনি দেখিয়েছেন, এবং তারপরে লাভের অর্থাৎ ভালোবাসার যে ফ্যানাটিসিজম, এরকম একটা রোমান্টিসিজম ধারা রয়েছে, সেটাকেও তিনি দেখিয়েছেন। তারপরে আমাদের শ্রেণীবিন্যাস অর্থাৎ আমাদের সমাজে সমস্ত যে শ্রেণীকে নিয়ে যে সমস্ত অসামাজিক কাজকর্ম রয়েছে তা নিয়ে দেখানো হয়েছে। তারপরে এখানে আরও দেখানো হয়েছে আদর্শবাদ এবং বাস্তববাদটাকে। তো প্রথমে দেখা যাক যে কিভাবে তিনি যুদ্ধের ক্ষেত্রে তিনি রোমান্টিসিজম দেখিয়েছে। এখানে কিন্তু সমালোচক করেছে রোমান্টিক যে মতবাদগুলি যুদ্ধের সম্পর্কে। তিনি সহজে মানে তিনি তার মতবাদ দিয়েছেন যে এই যে একজন সোলজার হতে হলে তাকে কিন্তু যে প্যাট্রিয়টিক হতে হবে তা নয়, তার জন্য কিন্তু একটা রিয়ালিস্টিক ভিউ অর্থাৎ বাস্তববাদী ভঙ্গি বা দৃষ্টি দেওয়া দরকার রয়েছে। কিন্তু এখানে আমরা দেখতে পাবো দুটো চরিত্র রয়েছে, ব্লান্টসলি এবং সার্জিয়াস। তার মধ্যে ব্লান্টসলি কিন্তু সেই রিয়ালিস্টিক দিকটাকে তিনি গ্রহণ করেছেন। তারপর আমরা দেখবো কীভাবে চেয়েছে যে তার এই রিয়ালিস্টিক পোর্ট্রেটটাকে দেখাতে যুদ্ধের সম্পর্কে, এবং তার সাথে সাথে তিনি রিডার্স এবং অডিয়েন্স সবাইকে কিন্তু একটা গল্পে এনেতে সফল হয়েছেন। তারপর আমরা দেখবো যে কিভাবে তিনি লাভকে রোমান্টিসিজম করেছেন, তিনি দেখিয়েছেন এবং তার সাথে তাদের সমালোচক করেছেন যে রোমান্টিক মতবাদ ভালোবাসার ক্ষেত্রে। এবং তিনি আরও দেখিয়েছেন যে কিভাবে এই ভালোবাসাটা সবার কাছে আউটওয়ার্ড হয়ে যাচ্ছে, এবং যে এখানে সঠিক ব্যক্তি অর্থাৎ সেরকম ট্রু লাভ করে মানুষ কিন্তু একটাও নেই। এবং এটাও দেখিয়েছে যে কীভাবে তিনি রিয়ালিস্টিক ভঙ্গিতে তিনি তার ম্যারেজ এবং তারপরে অডিয়েন্সদেরকে এটা দেখিয়েছে যে ভালোবাসা কীভাবে শিফট হতে পারে। তারপর আমরা দেখবো যে ক্লাস ডিসক্রিমিনেশন, যে উঁচু ক্লাস এবং নিচু ক্লাসের যে মধ্যে একটা ডিসক্রিমিনেশন রয়েছে সেটা দেখানো হয়েছে। এখানে সব দেখিয়েছে যে মানুষের মধ্যে একটা সাম্য থাকা উচিত, এবং যেটা কিন্তু সম্ভব হয় না এই শ্রেণীবিন্যাসের জন্য।
আমরা নাটকে দেখতে পাবো যে এখানে ক্লাস রয়েছে, উঁচু ক্লাস যেটা হচ্ছে মেজর পেটকপদের বাড়ি, এবং তার যে আমরা দেখতে পাবো তার যে চাকরগুলি তারা হচ্ছে নিচু ক্লাসদের। এবং শো আরও দেখিয়েছে যে কিভাবে এইরকম যে একটা র্যাঙ্কে থাকা কতটা গুরুত্বপূর্ণ। আমরা জানবো যে মেজর পেটকপের কিন্তু আসলে কোনো এই সমস্ত মেজর হওয়ার কোনো গুণ ছিল না, কিন্তু তার বাড়িতে প্রচুর পরিমাণে সম্পদ থাকার জন্য তিনি সেই পদে অধিষ্ঠিত হয়েছিলেন। তারপর আমরা দেখতে পাবো যে একটা দ্বন্দ্ব আইডিয়ালিজমের সাথে এবং রিয়েলিজমের, অর্থাৎ আদর্শবাদের সাথে বাস্তববাদের। এই নাটকে আমরা দেখতে পাবো যে এইরকম একটা দ্বন্দ্ব কিন্তু চলেই লাগছে একেবারে প্রথম থেকে শেষ অবধি। আর বিশেষ করে এখানে রিয়েলিজমটাকে দেখিয়েছে আমাদের জর্জ বার্নার্ড শো, আইডিয়ালিজমটাকে ধ্বংস করেছে। এবং শো এখানে কিন্তু অধিক পরিমাণে কিন্তু গুরুত্ব দিয়েছিল কিন্তু যুদ্ধের প্রতি। অবশ্যই আমরা দেখতে পাবো যে কীভাবে চরিত্রগুলি বুঝতে পারছে বাস্তবতাটাকে এবং তারপরে তারা নিজেদের কাজকর্ম করে যাচ্ছে। তো এবারে আমরা চরিত্রের দিক দিয়ে দেখবো। চরিত্রের প্রথমে রয়েছে ক্যাপ্টেন ব্লান্টসলি, তারপরে রয়েছে রাইনা পেটকফ, সার্জিয়া সারানভ, মেজর পেটকফ, ক্যাথরিন পেটকফ, নিকোলা এবং লকা। তো প্রথমে চলা যাক ব্লান্টসলির ক্যারেক্টার নিয়ে আমরা একটু ডিসকাস করি। ব্লান্টসলি হচ্ছে একজন প্রফেশনাল সোলজার এবং যে কিন্তু সুইজারল্যান্ড থেকে এসেছিল এবং সে কার হয়ে লড়ছিল, সার্বিয়ানদের হয়ে লড়ছিল। এবং তার বয়স হচ্ছে 35 বছর এবং তিনি হচ্ছে একবারে বাস্তবধর্মী একজন সৈনিক। যুদ্ধের সম্পর্কে তার কড়া একটা বার্তা রয়েছে এবং তারপরে তিনি পরিচিত হয়ে আছেন একজন চকোলেট ক্রিম সোলজার হিসেবে নাটকে। এরপরের চরিত্র রয়েছে রায়না পেটকফ। তিনি হচ্ছেন একজন রোমান্টিক আইডিয়ালিস্ট, এক ধরনের মেয়ে যার বয়স হচ্ছে 25 বছর এবং তাকে দেখানো হয়েছে একজন রোমান্টিক আদর্শবাদ ব্যক্তি হিসাবে, যে ভালোবাসা এবং নোবেল ডিড হিসাবে তিনি কিন্তু যুদ্ধ আর ভালোবাসার প্রতি তার একটা নতুন ধরনের একটা দৃষ্টিভঙ্গি রয়েছে এবং তিনি হিরোইজম অর্থাৎ বীরত্বকে তিনি কিন্তু অনেকটা গুরুত্ব দিয়ে ফেলেছিলেন প্রথমের দিকে, পরে কিন্তু তা করেননি। তারপরে আমরা দেখতে পাবো সার্জিয়াস সারানভকে। তিনি হচ্ছেন মেজর সার্জিয়াস এবং তিনি হচ্ছে একজন সুন্দর দেখতে এবং রোমান্টিক একজন বীর এবং তার মধ্যে একটা আদর্শবাদের যে ধারণাটা তার মধ্যে কিন্তু গড়ে রয়েছে। এবং তিনি তার যে এই যে মিলিটারি র্যাঙ্কটা সে পেয়েছিল কিন্তু বুলগেরিয়ান আর্মিতে, সেটা কিন্তু তার এই শারীরিক গঠন এবং তার পারিবারিক অবস্থানের দিক থেকে কিন্তু তার কোনো ট্রু কোয়ালিটি ছিল না। এবং তিনি কিন্তু সম্পর্কে যুক্ত ছিলেন রাইনার সাথে, এনগেজড হয়ে পড়েছিলেন, কিন্তু গোপনে গোপনে তিনি কিন্তু লকার সাথে, অর্থাৎ তাদের ওই যে রাইনার পেটকোয়ের বাড়ির যে চাকরানি অর্থাৎ যে মেড সার্ভেন্ট ছিল তার সাথে কিন্তু ফ্লার্ট করতো। তারপরে আমরা যে পাবো ক্যারেক্টার হিসেবে ক্যাথরিন পেটকফকে। ক্যাথরিন পেটকফ হচ্ছে একজন মধ্যবয়স্ক একজন খুব সুন্দরী মহিলা এবং তিনি সবসময় একটা এনার্জেটিক ভাব রাখতেন এবং তারপরে তিনি সবসময় ভালো ভালো পোশাক পরতেন এবং ভালো ভালো নিজের বাড়িটাকে ভাবে সাজাতেন যাতে সে যেন তার সামাজিক দিক থেকে তার যেন স্ট্যান্ডিংটা বজায় থাকে। সে চেষ্টা করেছিল যে ভায়োলেন্সের যে সমস্ত মহিলারা হতে পারে যেরকম থাকে সেই সমস্ত ফ্যাশনে আবির্ভূত হতে, কিন্তু তা কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। তারপরে আমরা দেখতে পাবো মেজর পেটকফকে। মেজর পেটকফ হচ্ছে একজন র্যাঙ্কে বুলগেরিয়ান সেনাবাহিনীর একবারে প্রধানের মতো, কিন্তু তিনি একই রকমভাবে তার কোনো কোয়ালিটি ছিল না, তিনি শুধু তার এই গুড ওয়েলথের জন্যই পেয়ে গেছিলেন তারপরে। এবং তিনি হচ্ছে একজন প্রাকৃতিক গুলিবিল এবং একজন বাস্টারের কাইন্ড অফ পার্সন। এরপর আমরা দেখতে পাবো নিকোলাকে। নিকোলা হচ্ছে একটু বয়স্ক ধরনের একজন ফ্যামিলির চাকর এবং তিনি হচ্ছে লকার খুব প্রিয় এবং তারপরে কিন্তু সে কিন্তু ডিসঅ্যাপ্রুভ করে অর্থাৎ ঘৃণা করে তার এই সমস্ত বোল্ড অ্যাটিটিউড দেখে লকার। এবারে লকার ক্যারেক্টারটা আমরা একটু ডিসকাস করবো। লকা হচ্ছে একজন মহিলা, একটা মেয়ে একজন চাকর এবং পেটকোপের বাড়িতে, এবং যে খুব গর্ববোধ করে এবং সবসময় তার এই চাকরের কাজটাকে তিনি কিন্তু সবসময় ঘৃণার চোখে দেখত এবং তিনি একজন একটা আশাবাদী ব্যক্তি বা ব্যক্তিত্বের অধিকারী ছিল এবং সে সবসময় ইচ্ছা করতো যে জীবনে তার যে নিজের যে স্টেটটা রয়েছে তার থেকে সে উত্থিত হবে। নিকোলা উইসেস টু ম্যারি হার। নিকোলা তখন তাকে এই লকাকে বিবাহ করবে বলে তিনি কিন্তু পরিকল্পনা করেছেন, কিন্তু এই যে লকা তিনি কিন্তু তার এই প্রস্তাবে কিন্তু রাজি না হয় না। তারপর আমরা দেখবো যে কিভাবে এই নাটকের প্লটটি বিস্তার লাভ করেছে। আমরা নাটকে দেখতে পাবো যে নভেম্বরের 1885 খ্রিস্টাব্দে ঘটনাটি শুরু হচ্ছে, যখন সার্বো বুলগেরিয়ান ওয়ারটা চলছে অর্থাৎ যুদ্ধটি চলছে। এবারে একজন সার্বিয়ান অফিসারকে দেখতে পাবো তার বাড়িতে ঢোকার জন্য এবং এবং রাইনা পেটকোভের রুমটাকে তন্ন তন্ন করে খোঁজার জন্য। কারণ এটা ভাবা হয়েছে যে ওই যে সার্বিয়ান অফিসারটি ওই তাদের পাইপ বিয়ে 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 উপরে চলে এসছে। এরপর আমরা দেখবো যে রায়না কিভাবে ওই অফিসারটিকে এসে বাঁচায় এবং রাশিয়ান অফিসারটিকে কিভাবে তাড়িয়ে দেয়, অর্থাৎ সেখান থেকে চলে যেতে বলেন। রায়না তারপরে দেখিয়েছে যে কিভাবে এই অফিসারটা
যুদ্ধক্ষেত্রে চকলেট নিয়ে যেত অন্যান্য অস্ত্রের পরিবর্তে। এবার রায়না এবং তার মা অবশ্য সাহায্য করেছিল তাকে তার বাড়ি ফিরে যাওয়ার জন্য। তারপর আমরা দেখতে পাবো যে যখন আমরা ক্যাথরিনকে দেখতে পাবো যে তিনি হচ্ছেন একটু দুঃখিত হয়ে পড়েছেন, এবং এই জন্য যে সার্বিয়ানরা তারা কিন্তু এই যে যুদ্ধের যে শান্তিপূর্ণ চুক্তিতে তারা কিন্তু মেনে নিয়েছে, তাই জন্য কিন্তু ক্যাথরিন এটা মেনে নিতে পারেনি। তারপর আমরা দেখতে পাবো সার্জিয়া সারানভকে, যে কিন্তু দেখবো যে মেজর পেটকোভের সাথে কথাবার্তায় যুক্ত রয়েছে, এবং ঠিক তারই পরবর্তী মুহূর্তে রায়না এবং সারানভকে দেখতে পাবো তাদের মধ্যে কথা বলার জন্য। তারপরে আমরা দেখবো যে তার একটু পরে যখন আমরা রায়নাকে একটু অফ স্টেজে চলে যেতে থাকবো, তখন ওই সার্জিয়াস লুকিয়ে লুকিয়ে ওই বাড়ির যে মেড সার্ভেন্ট অর্থাৎ লোকার সাথে কথা বলছে এবং তার সাথে ফ্ল্যাট করছে। তারপরে দেখতে পাবো যে ক্যাপ্টেন ব্লান্টসলি সেখানে আবির্ভাব ঘটে, এবং তিনি যায় ওই আলোচনার সভায়, যেখানে ওই মহিলাটি তাকে কিন্তু ব্যর্থ হয়েছিল তাকে তাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে। তারপর আমরা দেখতে পাবো যে রায়না কিভাবে তার ফটোগ্রাফটা রেখে দিয়েছিল তার ওই কোটের মধ্যে দিয়ে, এবং যেটা ব্লান্টসলি কিন্তু দেখতে অক্ষম হয়। এরপরে আমরা বুঝতে পারবো যে নিকোলা বুঝতে পারবে যে 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 তাকে এই লকাকে, যাকে সে ভালোবাসে, তার তার উচিত সার্জিয়া সারানভকে বিয়ে করে নেওয়ার। আসলে তার প্রতি তার একটা যোগসূত্র ছিল, তাই কিন্তু নিকোলা বলেছিল। কিন্তু সেই মুহূর্তে আমরা দেখতে পাবো যে সার্জিয়াস এটা বিয়ে করতে কিন্তু নকচ করে, এবং তারপরে অবশেষে আমরা দেখতে পাবো যে যে ব্লান্টসলি যদিও বুঝতে পেরেছিল না রাইনার ভালোবাসাটা, কিন্তু অবশেষে একেবারে নাটকের শেষে তা বুঝতে পারে। এবারে দেখা যাক এখানে লেখকের কি অভিপ্রায় রয়েছে এই নাটকটা লেখার পেছনে। তিনি কিন্তু দেখিয়েছেন যে কিভাবে যে এই নাটকের মাধ্যমে তিনি তার নাটকটা লেখাতে কিভাবে সম্পূর্ণভাবে সফল হয়েছিলেন। এবারে তারপর আমরা দেখবো যে কিভাবে তিনি মন্তব্য করেছেন, ক্রিটিসাইজ করেছেন, সমালোচনা করেছেন রোমান্টিক মন্তবাদ, এই ভালোবাসার ক্ষেত্রে হোক বা সেটা বিবাহের ক্ষেত্রে হোক বা যুদ্ধের ক্ষেত্রে হোক। তারপর আমরা দেখতে পাবো যে কিভাবে লেখক সমালোচনা করেছে যে ধনী মানুষদের প্রতি কেমন যে মনোভাব থাকে, এবং তার সাথে সাথে তাদের যে গৌরবান্বিত, তাদের যে একটা যে মহিমা থাকে সেটাও দেখানোর চেষ্টা করেছে, এবং তার সাথে সাথে দেখিয়েছে যে কিভাবে এই যে শ্রেণীবিন্যাসের ফলে মানুষরা দলিত হচ্ছে, বা তারা কিভাবে যে নিজেদের জায়গা থেকে উত্থিত হওয়ার চেষ্টা করছে, সেই অংশগুলো আমরা দেখতে পাবো। অবশেষে আমরা যাব নাটকের সমাপ্তিতে, যে আমরা এখানে দেখতে পাবো যে এই নাটকটি হচ্ছে একটা আকর্ষণীয় এবং একটা আমোদ প্রমোদমূলক একটা নাটক, এবং এর সাথে আমরা দেখতে পাবো যে এই নাটকটি আমাদের একটা লেসন দিয়ে দিচ্ছে যে কিভাবে যুদ্ধক্ষেত্রে বা যুদ্ধকে আমরা এতটাই গ্লোরিফাই করে দেখি, যেটা আসলে কিন্তু গ্লোরিফাই দেখার মতো নয়। এবং এর সাথে আমরা দেখতে পাবো যে বর্তমান সমাজে যে কিভাবে এইরকম যে দৃশ্যগুলি এখনো চলে আসছে তা কিন্তু পুরোপুরি আমরা দেখতে পাবো। তো এই বলে আমরা এখানে শেষ করছি আলোচনাটাকে। আশা করি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ, থ্যাংক ইউ।